বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আবারও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দ্য অ্যাংলো ডাচ রিলেশন। এখন আমরা মূল আলোচনায় চলে আসি। আমাদের আজকের আলোচনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অ্যাংলো ডাচ সম্পর্ক। শুরুতে তোমরা দেখে নাও মার্কিন যুক্তরাজ্যের মানচিত্র, যেটি ব্রিটিশ বা ব্রিটেন নামে পরিচিত। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যুক্তরাজ্যের মানচিত্র। এখানে অনেকগুলো দেশ রয়েছে। কোন কোন দেশগুলি যুক্তরাজ্যের মানচিত্রের মধ্যে আছে বা যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত সে দেশগুলি তোমরা দেখতে পাচ্ছ: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালিস, নর্দার্ন আয়ারল্যান্ড, যাকে বলা হয় রিপাবলিক অফ আয়ারল্যান্ড। বা এখন তোমরা দেখে নাও এই বিভিন্ন দেশের সমষ্টি যে যুক্তরাজ্য গঠিত, সেই দেশগুলির মানচিত্র, সেই সঙ্গে পতাকা। এখন আমরা চলে আসি আলোচনায়। এই বিষয়টি আলোচনা করার আগে আমাদের একটু জেনে নিতে হয় যুক্তরাজ্যের ভৌগোলিক পরিচয়। যুক্তরাজ্য ইউরোপীয় মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এই সরকারি নাম দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। সমগ্র যুক্তরাজ্যকে ব্রিটেন নামেও ডাকা হয়। গ্রেট ব্রিটেন বলতে কোনো আলাদা দেশ না, এর অর্থ হচ্ছে বিশাল একটি দ্বীপ বা ভূখণ্ড। এটি ব্রিটিশ ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বড় অখণ্ড দ্বীপ। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত। এছাড়াও আমরা একটু জেনে নিই যুক্তরাজ্য সম্পর্কে কিছু ধারণা। যুক্তরাজ্য 4টি দেশ নিয়ে গঠিত, 4টি সমমর্যাদার জাতি দেশ নিয়ে গঠিত। দেশগুলি হচ্ছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড। যদিও এই 4টি দেশ সীমারেখার ভিত্তিতে আলাদা আলাদাভাবে সার্বভৌম বলা যায় না, তথাপি কিন্তু যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম একটি সার্বভৌম ভূখণ্ড। লন্ডন এর রাজধানী। এখন আমরা একটু দেখে নিই যে অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব বা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে আলোচনা করব, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্মস্থান ইংল্যান্ড। ইংল্যান্ডের ভৌগোলিক পরিচয় আমরা একটু জেনে নিই। ইংল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ। এর পশ্চিমে ওয়েলস, উত্তরে স্কটল্যান্ড, উত্তর পশ্চিমে আইরিশ সাগর এবং দক্ষিণ পশ্চিমে কেল্টীয় সাগর অবস্থিত। ইংল্যান্ডের রাজধানী লন্ডন, যেটি যুক্তরাজ্যের রাজধানী, ইউরোপের অন্যতম বৃহৎ নগরী ও অর্থনৈতিক কেন্দ্র। ইংল্যান্ডের আরো ভৌগোলিক সীমানা দেখা যায়, সেটি হচ্ছে যে ইংলিশ চ্যানেল, এটির পূর্ব দিকে অবস্থিত, উত্তর সাগর এবং দক্ষিণ দিকে ইংলিশ চ্যানেল, যেটি ইউরোপের মূল ভূখণ্ড থেকে ইংল্যান্ডকে বিচ্ছিন্ন করেছে। এটি গ্রেট ব্রিটেনের দ্বীপের 2/3 এবং শতাধিক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। আর শুরুতে বলেছি ইংল্যান্ডের রাজধানী লন্ডন, এটি কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ নগরী ও অর্থনৈতিক কেন্দ্র ইউরোপের। একটু দেখে নাও তোমরা এখানে ইংল্যান্ডের মানচিত্র।
এখন আমরা আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ায় ইংরেজদের আগমনের পটভূমি। মূলত পর্তুগিজ ও ওলন্দাজদের পথ ধরে মশলা, অফুরন্ত ধন সম্পদ ও ঐশ্বর্য প্রাচুর্যে আকৃষ্ট হয়ে ইংরেজরা বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় আগমন করে। এই পর্তুগিজদের সঙ্গে ইংল্যান্ডের বাণিজ্যিক সম্পর্ক অনেক আগে থেকেই ছিল। বিশেষ করে ইংল্যান্ডের বণিক গোষ্ঠী দক্ষিণ পূর্ব এশীয় বাণিজ্যে সচেতন হয়ে ওঠে যখন তারা পর্তুগিজদের মাধ্যমে সংগৃহীত পণ্য প্রাচ্য, জার্মান, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে প্রেরণ করা হয়। সেই সাথে পরিব্রাজক ও বণিকদের বিবরণ এবং পর্তুগিজ ও ওলন্দাজদের বাণিজ্যিক সাফল্য ইংরেজদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাপারে আগ্রহী করে তোলে। 1558 সালে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের সিংহাসন আরোহণের পর থেকে 1680 সাল পর্যন্ত ইংল্যান্ড বিদেশে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া বাণিজ্য বিস্তারের জন্য প্রচেষ্টা চালায়। এছাড়াও এই সময় কয়েকজন ইংরেজ পর্যটক ও ভৌগোলিকে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সাফল্যজনক পরিভ্রমণে ইংরেজদের প্রাচ্য সম্পর্কে উৎসাহিত করে তোলে। বেশ কয়েকটি প্রাচ্যে ধাপ ও পর্যায় অতিক্রম করে ইংরেজরা দক্ষিণ পূর্ব এশীয় বাণিজ্যে সম্পৃক্ত হয়। সেই ধাপ অনুযায়ী দেখা যায় 1580 সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক এবং 1591 সালে রালফ ফিস নামক পর্যটক দ্বয়ের ভারতবর্ষ ও দক্ষিণ পূর্ব এশিয়া সাফল্যজনক পরিভ্রমণ ইংরেজদের প্রাচ্য সম্পর্কে উৎসাহিত করে তোলে। ইতিমধ্যে ইংরেজরা এই অঞ্চলের ব্যাপারে উৎসাহিত হয়ে ওঠে এবং তারা সমুদ্র পথে আসার ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। কিন্তু স্পেনের যারা পর্যটক ছিলেন বা অভিযাত্রী ছিলেন তারা ইতিমধ্যে এই অঞ্চলে আগমন করে। তাই ইংরেজরা যখন এই অঞ্চলে আগমন করে তখন স্পেন তাদেরকে বাধা প্রদান করে, বিশেষ করে আর্মাদা নামক এক বিশালাকৃতির যুদ্ধ জাহাজ প্রেরিত হয়। কিন্তু 1588 সালে ইংল্যান্ডের নৌবাহিনীর কাছে স্পেনের এই বিশালাকৃতি জাহাজ আর্মাদা পরাজিত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে। আর্মাদার বিরুদ্ধে জয়লাভের পর ইংল্যান্ডের আত্মশক্তি বহুগুণে বৃদ্ধি পায় এবং প্রাচ্য আগমনের ব্যাপারে ইংরেজদের মধ্যে বিপুল উৎসাহ ও আত্মপ্রত্যয় গড়ে ওঠে। এছাড়াও বিশিষ্ট ইংরেজ নাবিক জেমস ল্যাঙ্কাস্টার সহ বেশ কয়েকজন নাবিকের 1591 থেকে 94 পর্যন্ত পেনাং, জাভা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করেন এবং তারা বাণিজ্যের ব্যাপারে যে আশাবাঞ্জক তথ্য সংগ্রহ করেন তাতে ইংরেজরা প্রাচ্য বাণিজ্যের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। জেমস ল্যাঙ্কাস্টার 1591 সালের এপ্রিল মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এবং 1592 সালের সেপ্টেম্বর মাসে পেনাং পৌঁছান। তিনি 2 বছর পেনাংয়ে অবস্থানের মাধ্যমে ব্যবসায়িক সম্ভাব্যতা যাচাই করে 1594 সালের মে মাসে ইংল্যান্ডে ফিরে যান। ইতিমধ্যে ইংল্যান্ডের বণিকরা ব্যক্তিগতভাবে রানী এলিজাবেথের নিকট থেকে পর্তুগিজ বণিকদের ন্যায় বাণিজ্যিক সুযোগ সুবিধা ভোগ করতে দেওয়ার অনুরোধপত্র নিয়ে ভারতবর্ষে মুঘল সম্রাট আকবরের নিকট আগমন করেন। অপরদিকে আমরা দেখতে পাই উত্তর পশ্চিম দিকে অবস্থিত হল্যান্ডের অধিবাসী যারা ডাচ বা ওলন্দাজ নামে অভিহিত, তারা পর্তুগিজের সাফল্যে অনুপ্রাণিত হয়ে 16 শতকে দক্ষিণ পূর্ব এশিয়ায় আগমন করেন এবং তারা এইখানে ক্রমান্বয়ে তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় এবং 16 শতকের শেষ দিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা বাণিজ্যকে কেন্দ্র করে
ইউরোপীয় বণিক গোষ্ঠীর অন্যতম প্রভাবশালী সংস্থা ডাচ এবং ইংরেজরা মালয় রাজ্যে আধিপত্য বিস্তার করে। এই আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভিওসি গঠন করে ডাচরা 1600 সালে এবং তারা ভিওসির মাধ্যমে মশলা দ্বীপপুঞ্জে ঘাঁটি স্থাপন করে সেখানে তাদের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র প্রতিষ্ঠা করে। পরবর্তীতে তারা জাভা দ্বীপের অন্তর্গত জাকার্তা দখল করে। জাকার্তার নামকরণ করে বাটাভিয়া এবং এখানে তাদের বাণিজ্যিক শাসনের সদর দপ্তর প্রতিষ্ঠা করে ঔপনিবেশিক শাসন কায়েম করে। এভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজ বা ডাচরা তাদের বাণিজ্যিক একাধিপত্য এবং ঔপনিবেশিক শাসন কায়েম করে দীর্ঘদিন যাবৎ একাধিপত্য প্রতিষ্ঠার পথকে গঠন করে ফেলে। এখন আমরা আসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন। 1600 সালে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ওই বছরের 31শে ডিসেম্বর ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে তখনকার ব্রিটিশ উপনিবেশ ভারতে বাণিজ্য করার জন্য রাজকীয় সনদ প্রদান করে। এটি ছিল একটি জয়েন্ট স্টক কোম্পানি। এই কোম্পানিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত হলেও এর পুরো নাম ছিল গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু ইস্ট ইন্ডিজ। এটি 21 বছর মেয়াদী ছিল এবং ভারতে একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা সনদ তাদেরকে দেওয়া হয়েছিল। এখন আমরা দেখে নিই একটি প্রতীক, যেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতীক ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার পরে 1601 সালে জেমস ল্যাঙ্কাস্টার প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যাত্রা করেন। তিনি সুমাত্রার উত্তর প্রান্তের আচেহ অঞ্চলের শাসকদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করেন। তিনি যখন এই অঞ্চলে আসেন যে জাহাজে করে, সে জাহাজটির নাম ছিল রেড ড্রাগন। তিনি 1601 সালে উত্তমাশা অন্তরীপে প্রবেশ করেন। 1602 সালে নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছান। এরপরে তিনি ভারতের দিকে না যেয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রার উত্তর প্রান্তের আচেহ অঞ্চলে আগমন করেন এবং সেখানকার শাসকদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এটি ঘটে 1602 সালে। এরপর তিনি জাভার বান্টামে আসেন। 1603 সালে এই অঞ্চলের শাসকদের সাথে যৌথ বাণিজ্যের সম্পর্ক গড়ে তোলেন। এরপরে তিনি ইংল্যান্ডে ফিরে যান। তার এই সকল কার্যকলাপের দরুন তিনি ইংল্যান্ডের ও স্কটল্যান্ডের রাজাদের কাছ থেকে নাইট উপাধি লাভ করেন। এরপরে 1604 সালে হেনরি মিডলটন পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, সুমাত্রা প্রভৃতি অঞ্চলে মশলা ব্যবসা এবং কুঠি স্থাপনের চেষ্টা করেন। তিনিও জাহাজ রেড ড্রাগনকে নিয়ে রওনা হন। প্রথমে তিনি উত্তমাশা অন্তরীপে আসেন, তারপর সেখান থেকে টেবর বে অঞ্চলের বাসিন্দাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এরপর সুমাত্রার দিকে রওনা হন। তবে এই অঞ্চলে বাণিজ্যিক সুবিধা লাভের বড় অন্তরায় ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কেননা ইতিমধ্যেই ডাচরা এই অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠে এবং জাভা ও সুমাত্রার মশলা ব্যবসায়ে তারা প্রতিদ্বন্দ্বিতার প্রবলতর হয়ে ওঠে উভয়ের মধ্যে, ইংরেজ এবং ডাচদের মধ্যে। শুরু হয় ইংরেজ এবং ডাচদের মধ্যেকার বৈরী সম্পর্ক। বিশেষ করে 1618 সালে জন পিটারসন কোয়েন যখন গভর্নর জেনারেল হয়ে পূর্ব ভারতের দ্বীপপুঞ্জে বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য আসেন এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এ কারণে তিনি পর্তুগিজদের পরাভূত করেন এবং ইংরেজদের প্রভাব বিস্তারের প্রয়াসকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
কেননা তিনি ছিলেন এই অঞ্চলে ওলন্দাজ বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। অপরদিকে ইংরেজরা শান্তিপূর্ণ উপায়ে বাণিজ্যিক সুযোগ সুবিধা অর্জনের জন্য সচেষ্ট ছিল বলে পর্তুগিজদের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। কিন্তু যেহেতু কোয়েন এই অঞ্চলে ওলন্দাজদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে কঠোর পন্থা অবলম্বনেও প্রত্যয়ী ছিলেন, তাই তারা পর্তুগিজদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখে। কিন্তু ইংরেজদের পক্ষে ডাচদের মতো যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের ব্যয়ভার বহন করা সম্ভব ছিল না। এ কারণে ডাচরা ইংরেজদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। কোয়েন এক্ষেত্রে ডাচ সরকার কর্তৃক শক্তি প্রয়োগের মাধ্যমে ডাচদের বাণিজ্যিক এলাকা থেকে মিত্র বা শত্রু সকল বিদেশিদের বিতাড়িত করার নির্দেশ পান। ফলে তার নির্দেশেই ডাচরা ইংরেজের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এরকম অবস্থায় 1618 সালের নভেম্বরে ইংরেজ প্রেসিডেন্ট জন জুডটাইন বান্টামে আগমন করলে ডাচদের একচেটিয়া বাণিজ্যে হুমকি হয়ে দাঁড়ায়। ফলে এতদিন পর্যন্ত ডাচ এবং ইংরেজদের মধ্যে যে সুসম্পর্ক ছিল সেই সম্পর্কের অবনতি ঘটে। জুডটাইন স্যার টমাস ডেলের নেতৃত্বে 6টি জাহাজের বহর ডাচদের বিরুদ্ধে প্রেরণ করেন। ডেল 1618 সালের শেষে একদল সৈন্য নিয়ে জাকার্তায় পৌঁছেন এবং সেখানে দুর্গ নির্মাণের চেষ্টা করেন। এছাড়া বান্টামে ডাচদের দুর্গ এবং জাকার্তাবাসীদের আক্রমণের নির্দেশ দেন। এরপর নৌবহর পুনর্গঠনের জন্য ডেল অ্যাম্বানার উদ্দেশ্যে যাত্রা করেন। 1619 সালে ইংল্যান্ডে ডাচ এবং ইংরেজদের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ডাচদের নিরাপত্তার মধ্যে ইংরেজরা এই অঞ্চলে বাণিজ্য করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1620 সালে আবারও লন্ডনে ডাচ ও ইংরেজ কোম্পানির মধ্যে আরেকটি সমঝোতা চুক্তি হয়। এই চুক্তিতে উভয় পক্ষ তাদের বিদ্যমান স্থাপনাসমূহে হস্তক্ষেপ ছাড়াই বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এই চুক্তিতে দ্বীপপুঞ্জে উভয় পক্ষে তাদের বিদ্যমান স্থাপনাগুলোতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু কোয়েন এই চুক্তির সমালোচনা করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে নেদারল্যান্ডে পত্র প্রেরণ করেন। লন্ডনে ডাচ ও ইংরেজদের মধ্যে সম্পাদিত আত্মরক্ষামূলক চুক্তির প্রেক্ষিতে কোয়েন তার সাম্রাজ্যবাদী নীতিতেও পরিবর্তন আনেন। এ সময় তিনি ইংরেজদের সরাসরি বিরোধিতা থেকে ডাচ আধিপত্য বিস্তারে মনোযোগী হন। ফলে জাভার কেবল বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা ব্যতীত কোনরূপ আধিপত্য প্রতিষ্ঠা করা ইংরেজদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু অল্প দিনের মধ্যেই 1620 সালের এই চুক্তি অকার্যকর হয়ে পড়ে। কেননা 1621 সালে কোয়েন চুক্তি ভঙ্গ করে বান্দা দ্বীপ জয়ের ব্যাপারে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ইংরেজদের সহযোগিতাও কামনা করেন। ইংরেজদের সহযোগিতা পৌঁছানোর আগেই কোয়েন অভিযান পরিচালনা করেন। ফলে বান্দা দ্বীপবাসীরা আত্মসমর্পণ করে। ক্যাপ্টেন হামফেরি নেতৃত্বে ইংরেজদের একটি জাহাজ যখন বান্দায় পৌঁছায় তখন কোয়েন বা ডাচরা এই ব্যাপারে কোনো গুরুত্ব প্রদান করেনি। এসব কারণে 1623 সালে ফেব্রুয়ারি মাসে ডাচ ও ইংরেজের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তবে এই সমস্যা দূর করার জন্য 1623 সালে ইংল্যান্ডে ডাচ ও ইংরেজের মধ্যে নতুন চুক্তি হয়। কিন্তু অ্যাম্বানার বর্বরতা
দুই বণিক জাতির মধ্যে শান্তি স্থাপনের প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়। ডাচ বাধার মুখে ইংরেজরা বাটাভিয়া থেকে সুন্দা প্রণালীতে অবস্থিত একটি দ্বীপে কুটির স্থাপনের চেষ্টা করে। অপরদিকে 1623 সালে ডাচরা অ্যাম্বার্নার ইংরেজদের কারখানা দখল করে এবং সেখানে 18 জন বণিকদের মধ্যে 12 জনের মৃত্যুদণ্ড দেয়। এই হত্যাকাণ্ডের নামকরণ করা হয় ম্যাসাকার অফ অ্যাম্বয়না। এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটার ফলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কর্মকাণ্ড ভারতের দিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করে, কেননা ওলন্দাজ এবং ডাচদের সঙ্গে ইংরেজদের সুসম্পর্ক আর স্থাপন করা সম্ভব হয়নি। তবে 1625 থেকে 1627 সালে সুন্দা ও বান্টামে কিছু বাণিজ্যিক সুবিধা ভোগ করলেও মালয় উপদ্বীপে তাদের আর আধিপত্য থাকে না। 1625 সালে ডাচ গভর্নর কার্পেন্টিয়ারের সাহায্যে ইংরেজরা আবার বাটাভিয়াতে প্রত্যাবর্তন করে। 1527 সালে কোয়েন দ্বিতীয়বার গভর্নর হয়ে আসলে ইংরেজরা বান্টামে প্রত্যাবর্তন করে, কিন্তু ইতিপূর্বে যখন ইংরেজরা বান্টামে এসেছিল তখন বান্টামের সুলতান তাদেরকে জাকার্তা ত্যাগ করতে বাধ্য করেছিল। এবার যখন তারা আবার বান্টামে আসে তখন বান্টামের সুলতান ইংরেজদেরকে তার রাজ্যে আশ্রয় দেন এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেন। এভাবেই ইংরেজরা দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চলে বাণিজ্য করার সুযোগ পায় এবং তারা বাণিজ্য করে, তবে তাদের বাণিজ্যিক আধিপত্য আর এখানে থাকে না। অপরদিকে কোয়েনের নেতৃত্বে ওলন্দাজরা বা ডাচরা দক্ষিণ পূর্ব এশিয়ায় একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সেই সাথে ঔপনিবেশিক শাসনও কায়েম করে। অপরদিকে আমরা দেখতে পাই ইংরেজরা দক্ষিণ পূর্ব এশিয়ার পরিবর্তে ভারতবর্ষের দিকে দৃষ্টি দেয়। তবে 1682 সালে ডাচগণ যখন বান্টাম দখল করে নেয় তখন পর্যন্ত এই অঞ্চলে ইংরেজদের কিছুটা বাণিজ্যিক কার্যক্রম চলেছিল। পরবর্তীতে বান্টাম ও টার্নেট অঞ্চল থেকে ইংরেজদের বিতাড়িত করে ওলন্দাজরা দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব ভারতের দ্বীপপুঞ্জে এককভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এ সকল কার্যক্রম ছাড়াও 1620 সালে মালাক্কায় ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেখানে তারা খুব বেশি দিন টিকতে পারেনি। যাই হোক, ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল থেকে দৃষ্টি ঘোরায় ভারতবর্ষের দিকে। তবে সময়ের পরিক্রমায় আবারও তারা এই অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সেটি ঘটে 1786 সালে মালয় দ্বীপ পেনাং অধিকার করার মাধ্যমে। 1824 সালের মধ্যে সিঙ্গাপুর ব্রিটিশদের অধিকারে আসে। এভাবেই আমরা দেখতে পাই যে প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার পরে এই অঞ্চলে তাদের আধিপত্য, বিশেষ করে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার যে প্রয়াস তারা করেছিল সেটা সফল হয়নি। তবে পরবর্তীতে তারা বিশেষ করে মালয়ে এবং সিঙ্গাপুরে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সেখানে তারা তাদের ঔপনিবেশিক শাসনও কায়েম করে। আজকের আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়টি জানলাম তা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ইউরোপীয় বণিক গোষ্ঠীর আগমন ঘটেছিল। প্রথমে পর্তুগিজরা এসেছে, তারপরে এসেছে ওলন্দাজ এবং ওলন্দাজদের সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এই অঞ্চলে আগমন করেছে। তবে বাণিজ্যিক আধিপত্য লড়াইয়ে ওলন্দাজরা টিকে গিয়েছিল
কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে নাই। আর ওলন্দাজদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে জন পিটারসন কোয়েনের যে ভূমিকা ছিল তা অতুলনীয়, এবং তারই কারণে ওলন্দাজ বাণিজ্য এই অঞ্চলে একচেটিয়া প্রাধান্য কায়েম করেছিল। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি, তাই তাদেরকে এই অঞ্চল থেকে চলে যেতে হয়, যদিও পরবর্তীতে তারা আবার এই অঞ্চলে এসেছিল এবং তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনার্স চতুর্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস বিষয়ের যে শিরোনামটি আমরা আলোচনা করলাম আজকে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ও ডাচদের মধ্যেকার সম্পর্ক, এই আলোচনার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো, কিভাবে এই অঞ্চলের প্রতি তারা আকৃষ্ট হলো, তাদের এবং তারা এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিয়েছিল সেই পদক্ষেপগুলো। সেই সাথে আমরা জানলাম ওলন্দাজ কর্তৃক ইংরেজদের বাধা দানের বিষয়গুলো। আশা করছি এই আলোচনার মধ্য দিয়ে তোমাদের কিছু তথ্য জানা হলো এবং তোমরা সেই তথ্য জানার মধ্য দিয়ে তোমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবে এবং তোমাদের এই সিলেবাসটিও অনেকটাই কাজে লাগবে এই বিষয়গুলি জানার মধ্য দিয়ে। আবার তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য, আমার এই আলোচনা ধৈর্য সহকারে শোনার জন্য। আবারও পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব, আমরা আলোচনা করব। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, করোনা ভাইরাসের মাধ্যমে যে গোটা বিশ্ব অনেকটা হলেও স্থিমিত হয়ে আসছে, সেই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে এবং দেশকেও সুস্থ রাখবে। এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে চললেই কেবলমাত্র করোনা নামক এই ভাইরাসটি থেকে মুক্ত হতে পারবো, আবার আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তাই তোমরা সকলেই ব্যাপারে সচেতন হবে এবং অন্যদেরকেও সচেতন করার ব্যাপারে ভূমিকা নেবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থেকো সবাই।